আজকে আমরা রিলেটিভ ভেলোসিটির উপর কিছু অঙ্ক করে নেই, ঠিক আছে? সবাই ফর্মুলাগুলো মনে আছে? রিলেটিভ ভেলোসিটি লাস্ট দিন যে ফর্মুলাগুলো বুঝাইলাম, প্লাস আজকেও রিলেটিভ ভেলোসিটির সুইমিংয়ের উপর কিছু ফর্মুলা বুঝাইলাম। এই সবগুলো মিললেই কিন্তু এখানে কিছু কোশ্চেন আছে, এগুলো আমরা করে নেব আজকে। তো ফর্মুলাগুলো মাথায় রাখবা, যত ফর্মুলাগুলো মাথায় রাখবা দেখবা ততই ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স, নিউমেরিক্যাল যা আছে সব সহজ হয়ে যাবে। আদারওয়াইজ কোনোদিনও সহজ হইতো না। এখানে আমরা কিছু কোশ্চেন নিলাম, যে মেনে 2025, 24, 23 এরকম 22 কিছু কোশ্চেন আইছে রিলেটিভ ভেলোসিটির উপর। কীরকম আইছে আমরা দেখে নেই, ঠিক আছে? ঠিক আছে, চলো ফার্স্ট যে কোশ্চেনটা কইছে দেখো, এ বডি প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড with a certain speed from the top of a tower reaches the ground in T1, মানে এইরকম সিচুয়েশন বলেছে। একটা ভার্টিক্যালি উপরের দিকে থ্রো করেছে, নিচে পড়ে গেছে, বলছে এটা টাইম লেগেছে T1 টাইম লেগেছে। তার ভেলোসিটি ডাইরেকশন কি ছিল যখন থ্রো করেছে? ইউ উপরের দিকে ভার্টিক্যালি। আচ্ছা, কিন্তু তার ফাইনাল ডিসপ্লেসমেন্ট কি হয়েছে? নিচের দিকে হয়েছে। দেখবো, এটা দিয়ে ক্যালকুলেশন করবো আমরা। নেক্সট কি বলেছে দেখো, ইফ ইট ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এখন প্রজেক্ট করা হয়েছে ডাউনওয়ার্ড ফ্রম দ্য সেম পয়েন্ট উইথ দ্য সেম স্পিড, মানে এখানে ইউ ভেলোসিটি এখনো ইউ ভেলোসিটি থাকবে। তো এটা আবার এখানে আমরা দেখিয়ে দিই, ওই পয়েন্ট থেকেই প্রজেক্ট করা হয়েছে নিচের দিকে উইথ ভেলোসিটি ইউ, যেখানে টাইম লেগেছে T2 বলে দিয়েছে। এই দুইটা সিচুয়েশন। নেক্সট সিচুয়েশন বলেছে টাইম রিকোয়ার্ড টু রিচ দ্য গ্রাউন্ড ইফ ইট ইজ ড্রপড। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখানে মার্ক করে দেওয়া আছে। ইট ইজ ড্রপড ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার। নাও এখন ইট ইজ ড্রপড ফ্রম দ্য টাওয়ার। বুঝতে পেরেছ? ড্রপ মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি 0। এই যে এই সিচুয়েশন ড্রপ করা হয়েছে, জাস্ট ড্রপ করা হয়েছে মানে তার ইনিশিয়াল ভেলোসিটি 0। তিন রকম সিচুয়েশন দিয়েছে। তো এখানে টাইমটা তারা কত ধরেছে এটা দেওয়া নেই, আমরা ধরে নেব T টাইম লেগেছে, কারণ এটাই তোমাকে বার করতে হবে। আনসারগুলোকে দেখলে মনে হয় যে ইন টার্মস অফ T1 T2 দিয়ে বার করতে হবে। আনসারে আর কেউ নেই, কি আছে? T1 আর T2 আছে। বুঝতে পেরেছ? তাহলে চলো এটা দেখি কি করা যায়। তো যে সিচুয়েশনগুলো দিয়েছে, সিচুয়েশনগুলোকে আমাকে একটু রিড করতে হবে। আর এই সিচুয়েশনগুলো থেকে আমি কি ইকুয়েশন বের করে আনতে পারি, কি ইকুয়েশন আমরা এখান থেকে বের করে আনতে পারি, এগুলো আমরা দেখে নেব। তাহলে ফার্স্ট যে সিচুয়েশন দিয়েছে, এটা দিয়ে আমরা আগে কোনো অঙ্ক করেছি কি না বলো? আমরা আগে কোনো অঙ্ক করেছি? অবশ্যই করেছি না? ইউ ভেলোসিটি যে উপরের দিকে যায় আর নিচে যদি তার হাইটটা যদি আমরা h ধরে নেই, তাহলে আমরা কি ইকুয়েশন লিখতে পারি? কে বলতে পারবে? এখানে যদি আমি h নিয়ে নেই, প্রত্যেকটার হাইট, এটাও h নিয়ে নেই, এটাও h নিয়ে নেই, প্রত্যেকটা h নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে কি এই ইকুয়েশন লিখতে পারি না আমরা, যে ইউ তো আমি উপরের দিকে দিয়েছিলাম, তো মাইনাস h গেছে অ্যাকর্ডিং টু ইউ, উইথ রেসপেক্ট টু ইউ সে মাইনাস h ডিস্টেন্স কভার করেছে। তাহলে এখান থেকে কি লেখা যায়? আমি তো থ্রো করেছিলাম উপরের দিকে, তাহলে কি হবে? ইউটি মাইনাস না প্লাস দেব? মাইনাস হাফ জি T1, তো টিটা তো 1 দিয়ে দিয়েছে, তো T1 স্কোয়ার আমি এই কোয়েশনটা লিখতে পারি, ঠিক আছে? নেক্সট এখান থেকে কি লিখতে পারি বলো? এখান থেকে আমি লিখতে পারি h ইজ ইকুয়ালস টু ইউ T2, এখানে পজিটিভ HC দেব, আর ডাউনওয়ার্ড নিচের দিকে থ্রো করা হয়েছে, তাহলে কি দেব? প্লাস হাফ জি T2 স্কোয়ার। ওকে, এখান থেকে কি লিখতে পারি বলো তো? h ইকুয়ালস টু কি লিখতে পারি? অনলি হাফ GT স্কোয়ার, ঠিক আছে? অনলি হাফ GT স্কোয়ার লিখতে পারি আমরা, ঠিক আছে? তো কি করবো এখন? এই ইকুয়েশনগুলো দিয়ে আমি কি করতে পারি? দেখো, প্রত্যেকটা ইকুয়েশনে কিন্তু আছে আমাদের যা যা দরকার, T1 T2 এগুলো আছে, টিও আছে। তাহলে কি করতে পারি? এখান থেকে আমি একটা কাজ করে যাব। এখানে একটা কাজ কি করব? h ইকুয়ালস টু এখান থেকে মাইনাসটাকে ওইদিকে নিয়ে যাই, ইউ T1 মাইনাস হাফ জি T1 স্কোয়ার, এটাকে আমি এইভাবে করলাম। দেখো তো, এটাও h, এটাও h, এখানে T1 আর T2 একসাথে আছে,
তাহলে আমি দেখি তাদের মধ্যে কোনো T1 আর T2 এর মধ্যে কোনো রিলেশন বা কোনো কিছু এখান থেকে বের করে রাখতে পারি কিনা। তো দুইটাকে ইকুয়াল করে দিই, দেখো তো H আর H দুইটাকে ইকুয়াল করে দিই আমি। তাহলে এখানে লিখলাম আমি মাইনাস অফ ইউ T1 মাইনাস হাফ জি T1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ T2 প্লাস হাফ জি T2 স্কোয়ার। ঠিক আছে, ওকে। সিম্পল ক্যালকুলেশন করো, এখানে কোনো ফিজিক্স নেই আর, জাস্ট সিম্পল সাইড চেঞ্জ করে দেখি। ইউ T1 মাইনাস হাফ জি T1 স্কোয়ার, মাইনাসটার দিকে গেলে মাইনাস ইউ T2 মাইনাস হাফ জি T2 স্কোয়ার। ইউ T1 ইউ T2 এ সেটে নিয়ে আসবো, ইউ কমন গেলে T1 প্লাস T2 হয়ে যাবে। ঠিক আছে, দেখো হাফ জি T1 স্কোয়ারটা ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তো প্লাস নিয়ে গিয়ে ডাইরেক্টলি আমি হাফ জি কমনও নিয়ে গেলাম, T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারি। লিখলে কি হবে, a প্লাস বি মানে T1 প্লাস T2, a মাইনাস বি মানে T1 মাইনাস T2, তো T1 প্লাস T2 আর T1 প্লাস T2 কাটা যাবে, ইউ ইকুয়ালস টু অনলি কি আসবে, হাফ জি T1 মাইনাস T2। এই একটা ইকুয়েশন আসলো এখান থেকে, এই পর্যন্ত আমরা আনতে পেরেছি। এই ইউর ভ্যালুটা আর এখানে যে পেয়েছি এইচ এর ভ্যালুটা, এই দুইটা ইকুয়েশন, এটা আর এটা, এই দুইটা ইকুয়েশনকে আমরা আবার প্রথম ইকুয়েশনে বসিয়ে দেব, তাহলে রিলেশন বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে দেখি, এটাতে বসাই, এটাতে বসাই। আমি এটা ক্লিন করে দিচ্ছি, তুলনি এখনো। ঠিক আছে, তুলে নাও, তারপরে আমরা এটাকে এখানে বসাবো। কোন মাইনাসটা? এই মাইনাসটার দিকে চলে আসছে, তো দুটোটা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে, তুলেছ। চলো এবার দেখে নেই, ক্লিন করে দিচ্ছি আমি। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে আমি এদিকে করে নিচ্ছি। এই ইকুয়েশনটা আমি আবার লিখছি এখানে, H ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ইউ T1 মাইনাস হাফ জি T1 স্কোয়ার। কি বলছি আমরা, এইচ এর জায়গায় এই এইচ এর ইকুয়েশনটা বসাবো, আর ইউর জায়গায় ইউর এই ইকুয়েশনটা বসাবো। চলো এইচ এর জায়গায় যদি আমরা এটা বসাই, কি আসছে, হাফ অফ জিটি স্কোয়ার। ইউর জায়গায় যদি বসাই, হাফ অফ জি T1 মাইনাস T2, এটা ইউর জায়গায় বসিয়েছি, এখানে কিন্তু T1 আছে, বুঝতে পারছো, সামনে একটা মাইনাস দিয়ে দাও, T1টা কিন্তু এখানে আছে, তারপরে মাইনাস হাফ জি T1 স্কোয়ার। এবার দেখো তো হাফ জি, এখান থেকে পুরোটা হাফ জি কমন যায় কিনা বলো, হাফ জি কমন যায়, তাহলে হাফ জি কাটা যাবে, শুধু টি স্কোয়ার থাকছে, শুধু টি স্কোয়ার থাকছে। এখানে কি থাকছে, আর হাফ জি তো চলে গেল, ঠিক আছে না, এখানে তো T1 থাকবে, T1 আর T1 ইন্টু করলে T1 স্কোয়ার মাইনাস T1 T2, এটা ইন্টু করলাম, বুঝা গেছে কি, মাইনাস দেব দিয়ে হাফ জি তো অলরেডি চলে গেছে, কি থাকছে, T1 স্কোয়ার থাকছে। এখন দেখো তো T1 স্কোয়ার কি সুন্দর করে কাটা যাচ্ছে, আমাদের কাছে রইল টি স্কোয়ার, তো টি স্কোয়ারটা টি যদি করি রোড করে দিকে চলে যাবে, থাকবে কি T1 অ্যান্ড T2। তাহলে দেখো তো টি এর সাথে T1 T2 এর একটা রিলেশন এসছে, কোন অপশনের সাথে ম্যাচ করছে কিনা, করছে, অপশন এ এর সাথে ম্যাচ করছে, তাহলে আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। এটা হাফ জি তো কাটা গেল না, হাফ জি কাটা গেলে তো টি স্কোয়ার থাকছে, হাফ জি এখানে নেই, কাটা গেছে, T1 মাইনাস T2 ইন্টু T1 ইন্টু করে দিলাম, হাফ জি চলে গেল, T1 স্কোয়ার থাকলো, T1 স্কোয়ার কাটলাম, তখন এই হয়ে গেল।
হাফ জি এদিকে কি আমি এদিকেরটা তো এদিকে সরবে না, এদিকের হাফ জি তো কাটা যাবে। বুঝা গেছে রে? কিরে বুঝেছিস? ঠিক আছে, জেএমএন এর একটা কোশ্চেনটা পড়ে নাও। এটা ট্রেনের উপর কোশ্চেনটা, ঠিক আছে? কি আছে কোশ্চেনটাতে? টু ট্রেন এ এন্ড বি অফ লেন্থ এল এন্ড 4L। তো দুইটা ট্রেন আমরা আঁকলাম, একটা ট্রেন আর এখানে আরেকটা ট্রেন। চেষ্টা করেছি দুইটা ট্রেনকে কালেক্ট করার, ঠিক আছে? তো এল আর একটা 4L, তো এটা থেকে এটা বড় হবে, দুইটা দিয়েছি। কি বলছে? আর ট্রাভেলিং ইনটু এ টানেল অফ লেন্থ ক্যাপিটাল এল ইন প্যারালাল ট্র্যাকস ফ্রম অপোজিট ডাইরেকশন। টানেল একটা আছে মিডলে, অপোজিট ডাইরেকশন দিয়ে আসছে। টানেলটাকে কিছুভাবে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের জন্য। এখানে এটা টানেল বলছি ক্যাপিটাল এল, লাস্টে দেখো দিয়ে দিয়েছে ক্যাপিটাল ইকুয়াল 60L, তো এটা আমি লিখে রেখেছি এখানে। স্মল এল দুইটা অপোজিট ডাইরেকশন থেকে আসবে বলে দিয়েছে। ট্রাভেলিং into a tunnel of length capital L in parallel track from opposite directions with velocity given 108 km/h and 72 km/h respectively. If train A takes 35 seconds less time than the train B to cross the tunnel, then length capital L. তাহলে টানেলের লেংথ কত বের করতে বলেছে। কি বলেছে? এটা কি করছে, যে কভার করবে এই টানেলটাকে, যে টাইম লাগবে এটা কম টাইম লাগবে, কত? 35 সেকেন্ড। কার থেকে? তার থেকে। সে এটাকে কভার করবে যে টাইম লাগবে ওইটা থেকে। বুঝা গেছে? কোশ্চেনটা কি বলেছে? তাহলে তোমাকে জানতে হবে আগে যে টানেলকে যখন একটা ট্রেন ক্রস করবে তাহলে তার অ্যাকচুয়ালি কতটা ডিস্টেন্স কভার করতে লাগে। এখানে টানেলের ডিস্টেন্স কত? 60L বা ক্যাপিটাল এল। তাহলে ট্রেনটা যখন, আমি এটাকে যদি ফার্স্ট ট্রেন ধরি, এই ট্রেনটা এই টানেলটাকে ক্রস করবে মানে কতটা ডিস্টেন্স কভার করবে। দেখো ট্রেনের যে এখন লোকো পাইলট আছে এখানে আছে, সে টানেলে জাস্ট এন্টার করছে, ঠিক আছে না? সে যখন এন্টার করবে, মনে করো ট্রেনটা যখন এখানে আসলো, এখানে আসার পর ড্রাইভার এখানে থাকবে। ড্রাইভার দেখে ফেলেছে যে আর এই সামনে তো আমি এসে গেছি, পার হয়ে গেছি। তো ড্রাইভার পার হয়েছে, কিন্তু বাকি যে পেছনের তারা আছে তারা কোথায় আছে? পুরো ট্রেনটা তো এখনও টানেলেই আছে। তাহলে টানেল থেকে এখনও ট্রেন কিন্তু বার হয়নি, ঠিক আছে? তাহলে টানেল থেকে ট্রেন বার হতে আরও কিছু টাইম লাগবে, আরও কিছু ডিস্টেন্স কভার করতে হবে। কোথায় যেতে হবে? এই যে এরকম সিচুয়েশন হবে, এইভাবে আসলো, তাকে ফুল বার হতে হবে এরকমভাবে। তাহলে এই ড্রাইভার কতটা ডিস্টেন্স কভার করলো টোটাল ট্রেনটাকে বের করে নিয়ে আসতে? দেখো 60L তো পার হতেই হয়েছে, প্লাস ট্রেনের যে লেংথ এটাও তাকে পার হতে হয়েছে। তাহলে টোটাল লেংথ পার হতে, মানে টোটাল লেংথ এখানে কাউন্ট হবে 60L টার্নের লেংথ প্লাস ট্রেনের লেংথ, ঠিক আছে? তাহলে চলো আমরা ট্রেন এর জন্য যে টাইম লাগবে এটাকে ক্যালকুলেট করি আগে, তারপরে ট্রেন টুর জন্য করব। ট্রেন এর জন্য টাইম কি লাগবে? লেট t1 ইকুয়ালস টু ডিস্টেন্স কভার্ড বাই ভেলোসিটি। ডিস্টেন্স কভার কতটুকু করলো সে? 60L, মানে L প্লাস L, আর নিচে ভেলোসিটি, তার ভেলোসিটি 108 km/h আছে। এটাকে আমরা ডাইরেক্টলি মিটার পার সেকেন্ড নেব। কি করব? 5/18 দিয়ে ইন্টু করে দেব। তাহলে কি হয়? এটা 6 কাটা যায়, 30 হয়ে যাবে। L এর জায়গায় হবে 60L and L is 61L, তাই কি না? বাই 30, এটা হচ্ছে T1। T2 বার করব আমরা এখন। T2 বার করব। T2 কি হবে বলো দেখি, কে বলতে পারে? 4L প্লাস 60L, মানে L প্লাস 4L প্রথমে লিখে দিই আমরা। দেন নিচে তার ভেলোসিটি 72 ইন্টু 5/18, তাহলে উপর হবে 64L, আর নিচে হচ্ছে 18 দিয়ে এটাকে কাটলে 4, তো 20। তাহলে আসলো এটা T1 অ্যান্ড ইট ইজ T2, T1 অ্যান্ড T2। তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন
কোনটা বড়, T1 আর T2? T2 বড়, তাহলে বলছি T2 মাইনাস T1 ইজ ইকুয়ালস টু 35 সেকেন্ড। বোঝা গেছে? এমন একটা ইকুয়েশন আমরা তাহলে তৈরি করতে পারি না? আর আমাকে ফাইনালি কি বলেছে, ক্যাপিটাল এল বার করতে হবে। তাহলে ক্যাপিটাল এল যদি বার করতে চাই তাহলে আমাকে স্মল এল জানতে হবে। তাহলে চেষ্টা করে দেখি এখান থেকে স্মল এল বার করতে পারি কিনা আমরা। T2 জায়গায় বসিয়ে দিই 64L বাই 20 মাইনাস ওইদিকে হচ্ছে 61L বাই 30 ইজ ইকুয়ালস টু 35। এলসিএম করলে কত আসবে রে? 60। 3 দিয়ে এটাকে ইন্টু করো, মাইনাস এদিকে 2 দিয়ে ইন্টু করো, ইকুয়ালস টু 35। কি দাঁড়াচ্ছে? 192 মাইনাস 122 করলে 70L ইজ ইকুয়ালস টু, ইন্টু করে দিই, 2100। এখান থেকে L কি আসছে? L ইকুয়ালস টু 2100 বাই 70, দেয়ারফর 30 আসছে L। ঠিক আছে, আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে ক্যাপিটাল L, দেয়ারফর ক্যাপিটাল L ইজ ইকুয়াল টু 60 ইন্টু L, 60 ইন্টু 30, 1800 মিটার। 1800 মিটার। The option is 1800 meter, option C. Option C is correct answer. ঠিক আছে, বুঝা গেছে? খুব সোজা রিলেটিভ ভেলোসিটির নিউমেরিক্যালস। যে মেনে কোশ্চেনগুলো আসছে এগুলি তোমাদের দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে যে কি টাইপের কোশ্চেন আসে, কোন লেভেলে আসে, কিভাবে চিন্তা করতে হয় অ্যাকচুয়ালি পরীক্ষার হলে। ঠিক আছে, উঠানো হয়ে গেছে সবার? ভেরি গুড। কোনো ডাউট আছে? কেউ কিছু বলবে? নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা সেকেন্ড ট্রেনটা তো আমরা চালাইনি, ফার্স্ট ট্রেনটা চালিয়েছি, সেকেন্ড ট্রেন বসে রয়েছে এতক্ষণ ধরে। আমাকে কখন চালাবে? আমাকে কখন চালাবে, তাই না? তো ওকে চালালে এইভাবেই সে আসবে, তো সেমভাবে তার ওইভাবে লেংথ হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। প্যাসেঞ্জার ট্রেন of length 60 meter travels at a speed of 80 km/h. Another freight train মানে মালগাড়ি of length 120 meter travels at a speed of 30 km/h. The ratio of times taken by the passenger train to completely cross the freight train when they are moving in same direction and in the opposite direction. দুইটা টাইম বের করে তাদের রেশিও করতে হবে তোমাকে। ঠিক আছে, সিচুয়েশনটা বুঝেছো? একটা ট্রেনকে ক্রস করবে, একটা হচ্ছে প্যারালালি ক্রস করবে। ঠিক আছে, তো একটা ট্রেন আছে, এখানে আরেকটা ট্রেন আছে, ক্রস করবে। যে ক্রস করলে কি হয়, এই আইডিয়াটা তোমাদের ভালো করে, এই কনসেপ্টটা ভালো করে বোঝানোর জন্য এখানে আমি এটা দেখাবো যে ক্রস করার সময় অ্যাকচুয়ালি হয় কি। এটা যখন প্যারালালি, এটা যেমন প্যারালালি ক্রস করবে, দুইটা একই দিকে যাচ্ছে। ঠিক আছে, আবার অপোজিট ডাইরেকশনে যখন হবে তখনও এইভাবেই চিন্তা করতে হবে, যেটা আমি এখন বুঝাবো। কিভাবে দেখো, বলেছে তো একটা ট্রেন একটা ট্রেনকে ক্রস করবে। এটা ফার্স্ট ট্রেনটা আছে প্যাসেঞ্জার ট্রেন, এটা দেখো মালগাড়ি ফ্রেট যেটা আছে। তাহলে এটা যখন যাবে, এই দেখো ক্রসটা কিভাবে করবে, ক্রস করলে কতটা ডিস্টেন্স কভার করে দেখবে। সেম এখন যে টানেলের কথাটা বলেছি কনসেপ্টটা, এটার মতো এখানে চিন্তা করতে হবে। ড্রাইভার এখন কোথায় আছে দেখো, এই ট্রেনটার এই জায়গায় আছে। সে যখন চলতে শুরু করবে, ড্রাইভার যদি এখানে চলে আসে, ড্রাইভার তো ভাববে আমি তো পার হয়ে গেছি, কিন্তু পুরো ট্রেনটা কি পার হয়েছে? পুরো ট্রেনটা পার হয়নি। পুরো ট্রেনটা পার হবে যখন ফুল ট্রেনটা এটাকে কভার করবে। তাহলে দেখো কিরকম হয়, এরকম সিচুয়েশন হবে এইভাবে। ঠিক আছে, তাহলে তাহলে টোটাল ডিস্টেন্স কতটা কভার করতে হবে তাকে? এই 120 ট্রেনটাকে তো কভার করতেই হবে, প্লাস তার
নিজের যে লেংথ আছে 60 মিটার, এটাও কমপ্লিটলি তাকে পার হতে হবে। ঠিক আছে, তাহলে কত ডিস্টেন্স হচ্ছে এখানে তাকে পার করতে হচ্ছে? 60 প্লাস 120 মানে 180 মিটার। দেখো কনসেপ্টটা যদি আমরা জানি তাহলে এগুলো আমার কোনো কনফিউশন হবে না। ঠিক আছে, তো এখন ফার্স্ট আনসারটা কি বলছে? দে আর মুভিং ইন দ্য সেম ডাইরেকশন। তখন কি হবে এটা আমরা এখান থেকে এখন বার করে নিই। টাইমটা প্রথমে বের করে নিই। ঠিক আছে, আমাকে তো কার রেশিও করতে বলেছে? টাইমের রেশিও বার করতে বলেছে। তো এখান থেকে আমরা টাইমের রেশিওটা বার করি। প্রথমে T1 বার করার চেষ্টা করি। বলো তো, তোমরাই বলে দাও এখন T1 ইকুয়ালস টু কি হবে? ইয়েস বলো। এই ট্রেনটা তো টানার মতো স্টেবল না, এটা চলতেছে মালগাড়িটা। হ্যাঁ, তাহলে তো 120 মিটার মানে একটা দাঁড়ায় থাকলে 120 কাউন্ট করে দিই, এতে তো চলছে। এই যে জিনিসটা বলেছে এটা তো টানেলের মতো ফিক্স না, ট্রেনও চলছে। তখন এই কনসেপ্টটা যে আসে রিলেটিভ ভেলোসিটি। এখানে রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট এখানে ইন্ট্রোডিউস যখন করব, তখন তাদের দুইজনের ভেলোসিটি দুটোটা মুভমেন্ট করছে, তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কত ছিল এটা যখন আমরা বসাবো তখন এটা কভার হয়ে যাবে। দেখো আমরা যখন T1 এর জায়গায় এখানে ডিস্টেন্স উপরে বসাচ্ছি আমি 60 প্লাস 120 মিটার, নিচে আমি ভেলোসিটি কি বসাবো? আমি এটা বললাম হলো এখানে ভেলোসিটি বসানোর সময় যে ভেলোসিটিটা বসাবো কি আমরা। তাহলে দেখো রিলেটিভ ভেলোসিটি তোমাদের শেখানো হয়েছে। রিলেটিভ ভেলোসিটি যখন শেখানো হয়েছে, যদি সেম ডাইরেকশনে হয় তাহলে তাদের রিলেটিভ ভেলোসিটি কিভাবে বের হবে? একটা থেকে একটা মাইনাস হয়। সেম ডাইরেকশনে গেলে কি বলেছিলাম? মাইনাস হয়, আর অপোজিট ডাইরেকশনে গেলে প্লাস হয়। ঠিক আছে, তো আমি যদি এটা পজিটিভ ডাইরেকশন নিয়ে নেই, ঠিক আছে, তাহলে এখানে আমার রিলেটিভ ভেলোসিটি কি হবে? এটাকে ক্রস করেছে, তাহলে রিলেটিভ ভেলোসিটি ইন বিটুইন দেম কি হবে? একটা থেকে একটা মাইনাস করব, কত হবে তাহলে মাইনাস করলে? একজনের ভেলোসিটি হচ্ছে 80, আরেকজনের হচ্ছে 30, 80 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে মাইনাস করলে এখানে আমি মাইনাস করবো 80 কিলোমিটার মাইনাস 30, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার। তাহলে নিচে আমি কি বসিয়েছি? কিলোমিটার পার আওয়ারে বসিয়েছি। ঠিক আছে, আর উপরে এগুলো কিভাবে বসানো হয়েছে? মিটারে বসানো হয়েছে। এগুলোকে আমি একটু কি করে নেব? 1000 দিয়ে ডিভাইড করে নেব, তাহলে উপরেরটাও কিলোমিটারে চলে আসলো। বুঝা গেছে? তো নিচে যখন আমরা ভেলোসিটি রিলেটিভ বসিয়ে দেব তখন আর কোনো ঝামেলা থাকে না। ওদের রিলেটিভ ভেলোসিটি বসিয়ে দিয়েছি, এখন তারা দুজন বসে রয়েছে বা যেভাবেই হয়েছে এগুলোর কোনো মানে এগুলো সব রিলেটিভ ভেলোসিটি দিয়ে কভার হয়ে যায়। যাবতীয় জিনিসগুলো সব রিলেটিভ ভেলোসিটি দিয়ে কভার হয়ে যাবে, কারণ আমি রিলেটিভ ভেলোসিটি বসিয়েছি। বুঝতে পারছো? তাহলে উপরেরটা বুঝতে পেরেছো? 1000 দিয়ে কেন ডিভাইড করলাম? মিটারে ছিল, এটা কিলোমিটারে করতে গিয়ে আমাদের এটা করতে হয়েছে। তাহলে দেখো এখানে 80 মাইনাস 30 50 হয়ে যাবে, আর উপরে যেটা আছে এটা রেখে দাও। আমি বলবো এখানে ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ এখনই দেখবে সেকেন্ডটা যখন বার করি তখন কি হয়। T1 গেল, T2 বার করব যখন অপোজিট ডাইরেকশনে হয়। তো অপোজিট ডাইরেকশনে হলেও কিন্তু সেম সিচুয়েশনই হবে। ট্রেন একটা আছে, আরেকটা ট্রেন আসছে, তারা যখন ক্রস করতে চাইবে একজনকে, তাহলে কি করতে হবে? ট্রেনের ডিস্টেন্স প্লাস তার নিজের ডিস্টেন্স, তাহলে উপরে আবার সেই একই ডিস্টেন্স হবে 60 প্লাস 120 ডিভাইডেড বাই 1000। নিচে কি হবে? এবার অপোজিট ডাইরেকশনে গেছে, প্লাস হয়ে যাবে 80 প্লাস 30। ঠিক আছে, হয়ে গেল। এখন আমরা রেশিও করব। রেশিও করলে T1 আছে এদিকে, T2 আছে এদিকে, T1 বাই T2 যদি করি ইজিলি কি দেখা যাচ্ছে? উপরের যে পার্ট দুইটা আমি বলেছিলাম ক্যালকুলেশন না করতে, ইজিলি দেখো তারা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 1/50 ডিভাইডেড বাই 1/110, 110/50 11/5। অপশান আছে কিনা? 11/5 অপশান বি। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝে গেছে? নেক্সট কোশ্চেন, রিভারের কোশ্চেন। এ রিভার ইজ ফ্লোয়িং ফ্রম ওয়েস্ট টু ইস্ট ডাইরেকশন উইথ ওয়েস্ট টু ইস্ট ডাইরেকশন উইথ স্পিড অফ 9 কিলোমিটার পার আওয়ার। রিভার ফ্লো করছে, ভেলোসিটি দিয়ে দিয়েছে। ইফ এ boat capable of moving at a maximum speed of 27 কিলোমিটার পার আওয়ার in still water
মানে এটা বুটের ভেলোসিটি বলে দিয়েছে, মানে তার এবিলিটি কি, সে স্টিল ওয়াটার থাকলে এই ভেলোসিটিতে যেতে পারে। ঠিক আছে, যখন সে রিভারে যাবে তখন তো তার ভেলোসিটি, রিভারের ভেলোসিটির জন্য চেঞ্জ হয়ে যাবে। ক্রসেস দ্য রিভার হাফ এ মিনিট। ঠিক আছে, হোয়াইল, তো ওই বুটটা হাফ এ মিনিটে রিভার ক্রস করতে পারে। হোয়াইল মুভিং দ্য ম্যাক্সিমাম স্পিড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 150 ডিগ্রি টু দ্য ডাইরেকশন অফ রিভার ফ্লো। সে কি করেছে, সে তার ম্যাক্সিমাম স্পিডটা যে তার কোন দিকে ডাইরেকশন দিয়েছে, রিভার যেদিকে ফ্লো করছে এটার সাথে 150-তে। চলো আমরা দেখে নিই এটা সিচুয়েশনটা। কোনো রকমভাবে একটা রিভার তোমাদের জন্য ড্র করলাম, যেটা রিভারের মতো কোনোভাবেই লাগছে না। ঠিক আছে, তো এখানে ওয়েস্ট টু ইস্ট ধরে নাও, ওয়েস্ট টু ইস্ট। হ্যাঁ, কিন্তু আমরা ফিজিক্সে আমাদের এরো হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল জিনিস, এরো দিয়ে আমি সব ঠিক করে দেবো। এই দেখো, ঠিক আছে, এটা হচ্ছে ভেলোসিটি চিন্তা করতে হবে, যাই দেখা যাক না কেন। ঠিক আছে, তাহলে এরো দিয়েছি আমরা এদিকে, তো রিভারের ভেলোসিটি আমাকে এদিকে চিন্তা করতে হবে। কত ভেলোসিটি? 9 কিলোমিটার পার আওয়ার। ওকে, ওয়েস্ট টু ইস্ট। এখন কি বলেছে, বুট, বুট কোন দিকে যাচ্ছে, এটা উইডথটা, যেটা ফাইনালি তোমাকে বার করতে হবে। এখানে লাস্টে দেখো বলা আছে দেন দ্য উইডথ অফ দ্য রিভার, এই উইডথটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এখন দেখে নিই বুটের সিচুয়েশনটা কি। বুট এইদিকে ফ্লো করছে, কিভাবে এটা বুঝলাম এইদিকে ফ্লো করছে, কারণ বলেছে ওয়াটার রিভার যেদিকে হচ্ছে, রিভার ফ্লো যেদিকে হচ্ছে তার সাথে 150, তো 150 এখান থেকে শুরু করলে এখানে গিয়ে শেষ হবে, কারণ 90 তো এখানে হয়, এরপর আরও গিয়ে, তার মানে সে এইদিকে বুট ফ্লো করাচ্ছে। তার বুটের ভেলোসিটি এদিকে 27 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এই সিচুয়েশন তোমাকে দেওয়া আছে। এখন এখান থেকেই তোমাকে বের করতে হবে যে উইডথ কত হবে। টাইমটা বলে দিয়েছে, দেখো হাফ টাইম লাগে সে এখান থেকে এখানে যেতে। এবার বলো আমাকে, আমি কিছুক্ষণ আগে আজকে বুঝিয়েছিলাম উইডথ, ঠিক আছে, থিওরি যখন বুঝিয়েছিলাম যে উইডথ এক্স এক্সিস বা ওয়াই এক্সিস তুমি একটা ধরে নাও, মনে করো আমি এটাকে ধরলাম যে এটা ওয়াই এক্সিসে আছে, তাহলে ওয়াই এক্সিসে ডিস্টেন্স উইডথটা কভার করতে গেলে তার কোন ভেলোসিটি লাগবে, ওয়াই এক্সিসের ভেলোসিটি লাগবে। ওয়াই এক্সিস মিনস উইডথের যে ডাইমেনশন বা এক্সিস আছে ওই এক্সিসে একটা ভেলোসিটি লাগবে। কিন্তু আমাদের যে 27 কিলোমিটার পার আওয়ার, এটা কি ওই ডাইরেকশনে আছে, উইডথের সাথে আছে? নেই। রিভারের ডাইরেকশনে কি ওইদিকে আছে? নেই। তাহলে আমি উইডথ বার করার জন্য এই দুইটা ভেলোসিটিকে কিন্তু আমি ইউজ করতে পারছি না। টাইমটা যে দিয়েছে, টাইমটা কি দিয়েছে, হাফ মিনিট টাইম লাগছে, 30 সেকেন্ড। 30 সেকেন্ড টাইমস তার এই পার থেকে ওই পারে যেতে সময় লাগছে, মানে তার টোটাল উইডথ ডাব্লিউ যেতে সময় লাগছে হাফ মিনিট। তাহলে হাফ মিনিট লাগছে আমার টাইম, 30 সেকেন্ড, উইডথ আমাকে বের করতে হবে। তাহলে আমার এই ভেলোসিটিটা দরকার, এদিকের ভেলোসিটিটা দরকার। এটা কিভাবে বার করব? অ্যারেঞ্জমেন্ট দেখে মনে হচ্ছে অনেক কঠিন হবে, আসলে না, আসলে এটা অনেক ছোট অঙ্ক, খুব সহজেই কনসেপ্ট কাজে লাগিয়ে এটাকে বের করা যাবে। দেখো, আমি যদি এই যে ভেলোসিটি আছে এটার যদি কম্পোনেন্ট করে নেই, ভেক্টর কম্পোনেন্ট, তাহলে কি হয় দেখো, আমি ভেক্টর কম্পোনেন্ট করলে তার ভেলোসিটিটা এই যে এদিকে হবে, যেটা 90 ডিগ্রিতে আছে রিভারের সাথে। তাহলে বলো তো কেউ, এই জায়গাটা কত হবে? 40। এই জায়গাটা, এই জায়গাটা হবে 60 ডিগ্রি। ঠিক আছে, তো এই জায়গা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমার এখানে কত হবে? এটা কি হবে তোমরা বলো, বলো এই ভেলোসিটি কম্পোনেন্টটা কি হবে? কেউ বলতে পারবে না? ভেলোসিটিটা, আর এদিকে আমি এটা বের করতে চাইছি, তাহলে কি হতে পারে? 60 ডিগ্রি। এটাকে যদি দুইটা কম্পোনেন্টে করা যায়, একটা কম্পোনেন্ট এদিকে হবে, একটা কম্পোনেন্ট এদিকে হবে, তো থিটার সাথে যেটা থাকে এটা কি হয়? কস থিটা, তাই না? তাহলে 27 হচ্ছে এটার ভেলোসিটি, 27 কস 60 ডিগ্রি, 27 কস 60 ডিগ্রি হবে, তাই কি না বলো? ঠিক আছে কি? 27 কস 60 ডিগ্রি হচ্ছে এদিকের ভেলোসিটি। ব্যাস, আমি ভেলোসিটি পেয়ে গেছি। এত সহজে হয়ে যাবে কেউ ভাবতে পারোনি না যে ভেলোসিটি এত সহজে পেয়ে যাব। অ্যাঙ্গেলটা এমনভাবে দিয়েছে যে আমি সহজে এটা পেরে গেছি আমরা। তো এখন তুমি ইজিলি
উইডথ ইকুয়ালস টু বের করতে পারো, ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম। ভেলোসিটি হচ্ছে 27 cos 60 ডিগ্রি ইন্টু টাইম, টাইম 30 সেকেন্ড বলে দিয়েছে। ওকে, 27টা কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে, তো কিলোমিটার পার যে আওয়ারে যেহেতু আছে, তাহলে আমাকে এখানে আনসারগুলো মিটারে দেওয়া আছে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে আমাকে 5/18 দিয়ে এখানে একটা ইন্টু করে দিতে হবে। এবার দেখো খেলা শেষ হয়ে যাবে। এটাকে 9 দিয়ে যদি ক্যান্সেল, 9 2s 9 3s, তাই না? cos 60 মানে cos 60 কত? cos 60 হাফ, উপরে কি হচ্ছে 2 দিয়ে এটাকে 15 করে দিই, তাহলে 3 ইন্টু ক্লিয়ারলি লিখে দিচ্ছি আমি 15 ইন্টু 5। দেখো কিছু বাকি আছে কিনা। cos 60 মানে হাফ লিখলাম, এদিকে 3 রইল, 15 লিখলাম, 5 লিখলাম, কি আসছে? थ्री 15 हो जाए 45, 45 के 5 দিয়ে ক্যালকুলেট করলে 11.2.5। দুইবার অপশন একটা রোড 3 আছে, রোড 3 তো এর মধ্যে কোনো এখানে নেই, তো অপশন বি হবে। velocity vector resolution কি বসানো হয়েছে? এটা পি থাকলে কি হয়, পি থাকলে কি হতো, পি cos θ হতো, তো এখানে 27 আছে, তাহলে 27 cos θ। चला अगेन बूट स्टील वाटर, ठीक है। The maximum speed of a boat in still water is 27 km/h. Now this boat is moving downstream in a river flowing at 9 km/h. Downstream এ যাচ্ছে মানে কি, কে বলতে পারো মানেটা কি? ডাউনস্ট্রিমে যাচ্ছে মানে রিভারের ভেলোসিটির দিকেই ডাইরেক্টলি যাচ্ছে। ওকে, A man in the boat throws a ball vertically upward. খুব সুন্দর কোশ্চেন। এবার বুট থেকে কেউ একজন একটা বলকে ভার্টিক্যালি, একটা বলকে এভাবে আপওয়ার্ড থ্রো করেছে তার হিসাবে। এবার তোমাকে কি বলেছে, ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ স্পিড অফ 10 m/s। উপরে যে সে থ্রো করেছে, এইভাবে যে সে থ্রো করলো, এটা কি কত দিয়ে, কত ভেলোসিটি দিয়ে থ্রো করলো? 10 m/s। Range of the ball is observed by an observer at rest on the river bank. মানে আমরা মনে করো আমরা এখানে সাইডে আছি, আমরা দেখব, আর এখানে কেউ ভেলোসিটি ইউ ভেলোসিটি মিনস 10 ভেলোসিটি 10 m/s দিয়ে উপর দিকে থ্রো করেছে, আবার সে যাচ্ছে ওই দিক দিয়ে। তার মানে এই বলটার কথা চিন্তা করো, বলটাকে 10 m/s দিয়ে উপর দিকে থ্রো করা হয়েছে। এই বলটা কোথায় ছিল? বুটের মধ্যে থাকা একজনের কাছে ছিল, ঠিক আছে না? এ ম্যান ইন দ্য বুট, তাহলে বুটের মধ্যে ছিল। তাহলে বলটা যখন বুটের মধ্যে যতক্ষণ ছিল, আমরা কি জানি, বুট যখন যেহেতু চলছে, যে কোনো মুভিং অবজেক্টের মধ্যে অন্য কোনো অবজেক্ট থাকলে তার ভেলোসিটিও সেমই থাকে। এই বলটা যেহেতু বুটের মধ্যে ছিল, তাহলে বুটের যে ভেলোসিটি, বলের ভেলোসিটি ওই এক্সিসে, এক্স এক্সিসে ততই ছিল, ছিল কি না বলো? তাহলে বলের দুইটা ভেলোসিটি হয়ে গেছে, একটা তো ছিল তার বুট দিয়ে যাচ্ছে, বুটের ভেলোসিটি আর বলের ভেলোসিটিতে সেম। আরেকটা কি হচ্ছে, ম্যান উপরের দিকে 10 m/s ভেলোসিটি দিয়ে উপর দিকে থ্রো করেছে, তাহলে দুইটা ভেলোসিটি এসে গেছে। আমি এই যে দুইটা ভেলোসিটির কথা বলেছি, তোমাদের মাইন্ডে কি আসে যে এটা দিয়ে কি হতে পারে? তুমি যখন অবজারভার হিসেবে সাইড থেকে, রিভার ব্যাংক থেকে দেখবে একটা মানুষ এইভাবে করছে, একটু ইমাজিন করো ব্যাপারটা, সে থ্রো করেছে, তাহলে বলটার মুভমেন্টটা কি হবে? বলটাকে এইভাবে দিয়ে সে কিন্তু আবার হাতে নিয়ে নেবে, তাই না? এইভাবে থ্রো করবে, নিয়ে নেবে। আমি ট্রেন দিয়ে এটার এক্সাম্পল বুঝিয়েছিলাম একদিন, ঠিক আছে? সেম সিচুয়েশন এখানে হবে,
কারণ সেইভাবে ট্যান দিয়ে থ্রো করেছে, সে তো মুভিং, সে তো আর এখানে থাকবে না, সামনের দিকে ফরওয়ার্ড ডাইরেকশনে যাবে। বলটা কি করবে? বলটা কি এখানে উঠে আবার এখানেই পড়ে যাবে যেভাবে এখানে পড়ছে? বলটা কিন্তু 10 মিটার পার সেকেন্ডের জন্য, যেটা ম্যান ওকে ভার্টিক্যালি দিয়েছে, এটার জন্য সে উপরের দিকে উঠবে। কিন্তু ওর মধ্যে যে এক্স এক্সিসের ডাইরেকশন ছিল, এক্স এক্সিস ডাইরেকশনে যে তার ভেলোসিটি ছিল, যেটা বুটের ভেলোসিটি তারও ছিল এটার জন্য কিন্তু সে এক্স এক্সিসেও কিন্তু সে তার প্রোগ্রেস হবে। বুঝতে পারছো কি বলছি? এক্স এক্সিসেও যাবে। তার মানে এটা কি ধরনের মোশন হয়ে যাচ্ছে বলে মনে হয়? কি তোমাদের মাইন্ডে আসে যে স্যার এটা তো ওই রকম হতে পারে মোশনটা? ইয়েস, ভেরি গুড, অবলিকলি প্রজেক্টাইল মোশন, তাই না? এটাতে পুরো অবলিকলি প্রজেক্টাইল মোশন হবে। আর যেটা থেকে আমরা ইজিলি রেঞ্জ অফ দ্য বল বের করে নেবো। রেঞ্জ মানে বলটাকে আমি এখানে থ্রো করেছি, তো তার প্রজেক্টাইল মোশন হবে, তার মানে সে এইভাবে গিয়ে সেইভাবে যাবে। তাহলে তার একটা হরাইজন্টাল রেঞ্জ হবে, ওই হরাইজন্টাল রেঞ্জটা আমাকে বার করতে হবে। ঠিক আছে? কি সুন্দর অঙ্ক দিয়েছে, দেখেছো? কত সুন্দর অঙ্ক, সিচুয়েশন, কি সুন্দর সিচুয়েশন তৈরি করে দিয়েছে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য তৈরি করে দিয়েছে, তোমাদের খুশি করার জন্য। দেখেছো? তোমরা খুশি হয়েছ? কে খুশি হসনি এত সুন্দর অঙ্ক দেখে? দেখো, তো আমি এখানে ড্র করে নিচ্ছি। তো এটা যদি রিভারের ডাইরেকশন হয়, রিভারের ভেলোসিটি কত? স্টিল ওয়াটারে বুটের ভেলোসিটি হচ্ছে 27 কিলোমিটার পার আওয়ার, বুট হচ্ছে 27 কিলোমিটার পার আওয়ার, আর ওয়াটারে হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে রিভার যদি সেম ডাইরেকশনে যায়, তাহলে বুটের ভেলোসিটি এখন কত হয়ে যাবে? তোরা বল, বুটের ভেলোসিটি এখন কত হয়ে যাবে? বুটের ভেলোসিটি প্লাস রিভারের ভেলোসিটি হয়ে যাবে। তাহলে বুটের এখন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার হয়ে যাবে 36। বুটের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার হয়ে যাবে দেখো এখানে বলে দিচ্ছি একটা কথা, বুটের ভেলোসিটি সেম ডাইরেকশনে মাইনাস হবে কখন? সেম ডাইরেকশনে মাইনাস কখন হবে? যখন তুমি দুইটা সেপারেট বডি, তখন একজন আরেকজনকে কত ফিল করবে? ইকুয়ালি যত ভেলোসিটি আছে এটা মাইনাস করে ফিল করবে। এখানে তো একজনের উপর আরেকজন, রিভারের উপর বুট, তো রিভার বুটকে কি অপোজ করবে না হেল্প করবে? হেল্প করবে, তাহলে ভেলোসিটি বেড়ে যাবে। ঠিক আছে? এখন যদি রিভারের মধ্যে দুইটা বুট থাকতো, তাহলে একটা বুটের রেসপেক্টে আরেকটা বুটকে তখন কিন্তু মাইনাস করতাম, হলে একটা বুটের রেসপেক্টে আরেকটা বুটের ভেলোসিটি কত হবে, রিলেটিভ ভেলোসিটি কত হবে। ঠিক আছে? তো এখন এখানে রিভারের বুটের ভেলোসিটি হয়ে গেল 27 প্লাস 9 মানে 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিতে চাই, 36 ইন্টু 5/18 করে দাও, তাহলে ইজিলি এটাও 10 মিটার পার সেকেন্ড এসে গেছে। দেখো, বুটের এদিকে ভেলোসিটি হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। বুটে থাকা একটা লোক কি করলো, একটা বলকে 10 মিটার পার সেকেন্ড দিয়ে উপরের দিকে থ্রো করলো। ঠিক আছে? এখন তাহলে বলের যে ভেলোসিটি হবে, এটা রেজাল্টেন্ট ভেলোসিটি 10 আর 10 এর ভেলোসিটি দিকে হয়ে যাবে। তাহলে তার মুভমেন্ট কি হবে? প্রজেক্টাইল মোশন এরকম হয়ে যাবে, তাই না? বলটা এখন এইভাবে যাবে, তার হরাইজন্টাল রেঞ্জ হবে আর উপরের 10 মিটারের জন্য তার এদিকে এইচও হবে, দুইটাই একসাথে হবে। তোমাকে কি বার করতে বলেছে? আর বের করতে বলেছে। তো আর এর বেসিক ফর্মুলা কি? আর মানে ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি, কোন ভেলোসিটি হবে? এক্স এক্সিসের যে ভেলোসিটি আছে ইনটু টোটাল টাইম, এখান থেকে এখানে যেতে কত টাইম লেগেছে। যদি আমি টাইমটা জানি, তাহলে ইউএক্স কত জানা আছে আমার? ইউএক্স কত বলো? 10 মিটার পার সেকেন্ড। এখানে 10 বসিয়ে দেব। এখন টাইমটা জানতে হবে আমাকে। টাইমের ফর্মুলা কি বলো দেখি? টাইমের ফর্মুলা হচ্ছে 2u sin θ বাই g। আচ্ছা বলো, ইউ সাইন থিটাটা কি ছিল রে? ইউ সাইন থিটা ভার্টিক্যাল ভেলোসিটি।
তো এটা ভার্টিক্যাল ভেলোসিটি ছিল। তাহলে আমি এখানে ভার্টিক্যাল ভেলোসিটি জানি না কত, 10 বসাতে পারি, 2 ইন্টু 10, জির ভ্যালু 10, তাহলে 2 সেকেন্ড। তাহলে দেখো টিও বেরিয়ে গেছে 2 সেকেন্ড, এখান থেকে এখানে যেতে তার 2 সেকেন্ড সময় লাগবে। ইউএক্স হচ্ছে 20, ইউএক্স 10, টি হচ্ছে 2, তো আসছে কি 20 মিটার আসছে। কিন্তু তোমাকে আনসার সেন্টিমিটারে বলতে বলেছে, তো সেন্টিমিটারে বলতে গেলে কি হবে, 2000 সেন্টিমিটার। দেখো এখানে ভালো করে একটা জিনিস দেখো, অঙ্ক তোমার হয়ে গেছে, তুমি অঙ্ক মনে করো তুমি কমপ্লিট করেছো, তারপরে তুমি এটাতে জিরো পেতে পারো, জিরো না, জিরো তো হয় না, -1 পেতে পারো। কিভাবে -1 পেতে পারো, দেখো অনেকেই এখানে 20 আসবে, সেখানে 20 বসিয়ে দেবে, কম্পিউটারে এটাকে ইনপুট দিতে হয়। দেখো তার কমপ্লিট এসে গেছে 20, যদি কেউ এখানে কি লেখা আছে সেন্টিমিটার, এটাকে যদি সে লক্ষ্য না করে, সে তো আনন্দ হবে নিশ্চয়ই, এইভাবে মিলে গেছে আনন্দ হবেই, 20 সে 20 ইনপুট করে দেবে, ঠিক আছে। তারপরে দেখবে যেটা নেগেটিভ -1 হয়ে গেছে, কেন, সেন্টিমিটারে কনভার্ট করা নেই, তো এখানে ইনপুট দিতে হবে 2000 সেন্টিমিটার। বুঝতে পেরেছো, এই ভুলগুলো কিন্তু হয়, মানে A to Z প্রত্যেকটা জিনিস নজর রাখতে লাগে। প্রথমত যে কোশ্চেন বোঝা, ফর্মুলা সিলেকশন করা, কনসেপ্ট ঠিক আছে কিনা, ক্যালকুলেশন ঠিক আছে কিনা, তারপরে দেখো ইউনিট জিনিসগুলো লক্ষ্য রাখতে হয়, কোন ইউনিটে আমাকে জিজ্ঞাসা করেছে, মানে কোথায় কোথায় মার্ক কাটতে পারে তোমাদের আমি প্রত্যেকটা জায়গায় বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেছে, ওকে চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাব। চলো আরেকটা সুন্দর কোশ্চেন, চলো আরেকটা সুন্দর কোশ্চেন, কি বলছে কোশ্চেনে, এ পার্টিকেল মুভিং ইন এ সার্কেল অফ রেডিয়াস আর, এই দেখো একটা সার্কেল অফ রেডিয়াস আর আছে, সেইভাবে ঘুরছিল, ঠিক আছে। তারপরে কি বলছে, উইথ ইউনিফর্ম স্পিড টেক্স এ টাইম ক্যাপিটাল টি টু কমপ্লিট 1 রেভলিউশন, তো একবার ঘুরতে তার কত টাইম লাগে বলে দিয়েছি ক্যাপিটাল টি, তার ইউনিফর্ম স্পিড বলে দিয়েছি, ইউনিফর্ম স্পিড তুমি ইউ ধরে নিতে পারো এখানে, ইউ ইউনিফর্ম স্পিড, ঠিক আছে। এরপর কি বললো, ইফ দিস পার্টিকেল ওয়ার প্রজেক্টেড উইথ দ্য সেম স্পিড, এখানে যে ভেলোসিটিতে আছে ওই ভেলোসিটিতে এখানে প্রজেক্ট করা হয়েছে, বুঝতে পেরেছ, ইউ ভেলোসিটি এখানে ইউ ভেলোসিটি থেকে প্রজেক্ট করা হয়েছে অ্যাট দ্য সেম স্পিড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ থিটা টু দ্য হরাইজন্টাল, মানে একটা সার্কেলে যে ভেলোসিটি ছিল থ্রো করা হয়েছিল বা ঘোরানো হচ্ছিল, সেম ভেলোসিটি দিয়ে এটাকে প্রজেক্টাইল মোশনে থ্রো করা হয়েছে, প্রজেক্টাইল মোশন প্রজেক্ট করা হয়েছে ইউ ভেলোসিটিতে উইথ অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে, থিটা বলে দিয়েছে, তো অ্যাঙ্গেলটা থিটা আমরা লিখতে পারবো এখানে, ঠিক আছে। কি বার করতে বললো, দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই ইটস ইকুয়ালস 4r, এটাও গিভেন আছে। এখন ম্যাক্সিমাম হাইট যেটা 4r বলেছে, মানে এখানে যে রেডিয়াস ছিল ওই রেডিয়াসের 4 টাইমস হয়েছে এখানে, ঠিক আছে। এখন ফাইনালি বললো অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা বার করতে। আনসারটা দেখো, আনসারটা দিকে কি ভয় লাগছে, ভয়ঙ্কর টাইপের একটা আনসার, কিন্তু এটা খুব ইজি, খুব ইজি, ঠিক আছে। আনসারের দিকে যাবেন, আনসারগুলো দেই তোমাদের অনেক সময় ডিস্টার্ব করার জন্য, ঠিক আছে, ভয় লাগানোর জন্য, যে আনসারগুলো দেখে ভয় লাগে মনে রাখবে এইগুলো সবচেয়ে সোজা বার করা, বুঝতে পেরেছো কি বলছি, ওকে। চলো তাহলে দেখি এখানে কাজটা শুরু করি আমরা। সার্কুলার মোশনের ইউ দেওয়া আছে মিনস আমরা ধরেছি, বলে দিয়েছি যে ইউনিফর্ম স্পিড, তো এই ইউটাকে আমরা এখানে ইউজ করব, বলে দিয়েছি কোশ্চেনে। থিটা ধরতে হবে এখানে, প্রজেকশন অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা ধরেছি, এখানে রেডিয়াস আর 4r এখানে ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে h4r দিয়েছে তোমাকে, তাহলে h এর ফর্মুলা আমরা ইউজ করতে পারি, এখানে h এর ফর্মুলা আমরা ইউজ করব। h এর ফর্মুলা কি বলো দেখি, কার মনে আছে বলো, h এর ফর্মুলা কি, সাইন বাই 2g, ভেরি গুড।
এইচ এর জায়গায় আমি 4r বসাতে পারবো, ইউর জায়গায় আমি কি বসাবো? যদি ইউ আমি সরাতে পারি তাহলে দেখো আনসারের কাছাকাছি চলে আসবো, কারণ আমার কাছে সাইন আছে, কস না থাকুক আমার কাছে সাইন আছে, আসার চান্স আছে একটা সাইন দিয়ে, এভাবে চিন্তা করব। এখানে থিটা আমাকে বের করতে হবে, আনসারে দেখো জি আছে, তাহলে জি সরানোর দরকার পড়বে না আমাকে। টিও আছে, টি টি মিনস কোশ্চেনে দেওয়া আছে টি, টি কিভাবে ইন্ট্রোডিউস করবো? টি প্রত্যেকটাতেই আছে, তাহলে টি কিভাবে ইন্ট্রোডিউস করা যাবে এটাতে? আমরা একটা কাজ করতে পারি, ইউর ভ্যালু এখান থেকে বার করতে পারি। ইউর ভ্যালু কিভাবে বার করতে পারি? ভেলোসিটি ইকুয়ালস টু আমরা কি জানি? ডিস্টেন্স বাই টাইম। বলো দেখি, এখানে যেহেতু আমরা রেডিয়াস জানি, তাহলে কি আমরা একবার ডিস্টেন্স বার করতে পারবো? তো কত ডিস্টেন্স? 2πr। তার টাইম কতটুক লাগে একবার ঘুরতে? ক্যাপিটাল টি। তো ইউর ভ্যালু 2πr/t লিখতে পারি আমরা। এই ইউটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলেই দেখবে কাজ অনেকটা ইজি হয়ে যাবে। আর এইচ এর জায়গায় আমরা বসিয়ে দেবো 4r, ইউর জায়গায় আমরা কি বসাবো? 2πr। তো ইউ স্কোয়ার আছে, তো হয়ে যাবে 4π² r² বাই ক্যাপিটাল টি। এটা ইউর জায়গায় লিখলাম, ক্যাপিটাল টি এরও স্কোয়ার দিতে হবে। এছাড়া সাথে কি আছে? সাইন স্কোয়ার থিটা বাই 2g। ক্লিয়ারলি এখানে 4 কাটা যায়, 4 ক্লিয়ারলি এখানে কাটা যায়। আর একটা আর এখানে কাটা যাবে, এখানে একটা আর এর সাথে এখানে একটা আর কাটলে সিঙ্গেল একটা আর থাকবে। এটাকে যদি ফার্দার কন্টিনিউ করি আমরা, তাহলে কি দাঁড়াচ্ছে? t² 2g এদিকে চলে আসছে, ঠিক আছে? দেখো t² 2g এদিকে চলে আসছে, এদিকে কি থাকছে? π² থাকছে, π² আমি কি নিচে নিয়ে আসবো, আর একটা আর থাকছে π² r। তো এইদিকে শুধু কে থাকছে? সাইন স্কোয়ার থিটা। দেখো অনেকটাই চলে এসছে। এখন নেক্সট লাইনেই আনসার মিলে যাচ্ছে। নেক্সট লাইনেই সাইন থিটা ইজ ইকুয়ালস টু, এটাকে যদি আমি থিটাটা ওইদিকে নেই, দেখো এদের পাওয়ার হাফ আছে মানে রোট, তাহলে স্কোয়ারটা দিকে গেলে এটা রোট হয়ে যাচ্ছে 2g t² বাই π² r। এটাকে আমি পাওয়ার হাফ দিয়ে দেব। এখন থিটা ইকুয়ালস টু কি আসবে বলো? হয়ে গেছে কি না? থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 2g t² π² r হোল পাওয়ার হাফ। অপশন এ, ঠিক আছে? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? তো বুঝতে পারছো তোমরা কিরকম কোশ্চেন আসছে, কত ইন্টারেস্টিং কোশ্চেন তোমাদের বানিয়ে দেয়, ঠিক আছে? একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কিভাবে লিঙ্ক করে সুন্দর করে সিচুয়েশন বানিয়ে দেয়। বলো তো, আমরা যে অঙ্কগুলো করলাম, যে কয়েকটা অঙ্ক করেছি, প্রত্যেকটা অঙ্কে যে জিনিসগুলো ইউজ হয়েছে, এই প্রত্যেকটা জিনিস আমরা থিওরিতে পড়েছি কিনা বলো? প্রত্যেকটা জিনিস পড়েছে কিনা? এমন কোনো জিনিস আছে যেটা এখানে লেগেছে আমরা তো আগে পাইনি, স্যার আজকে প্রথমবার বলেছে, এরকম কিছু নেই। প্রত্যেকটা জিনিস এখানে আছে। তাহলে আমি কি শিখলাম এখান থেকে? এটাই শিখতে পাচ্ছি যে যে জিনিসগুলো এখানে থাকুক না কেন, এগুলো আমার পড়া থেকে, আমার থিওরি থেকে কোনো না কোনোভাবে লিঙ্কড, ওইগুলো দিয়েই হবে, এছাড়া আর কিছু দিয়ে হবে না। এমনভাবেই নিউমেরিক্যালগুলো এখানে দেওয়া হয়, ঠিক আছে? তারপরে দেখি আমরা কি কোশ্চেন আছে, আর আছে কিনা এটাও যে আমি জানি না, দেখি কি আছে এটার পেছনে। আর একটা কোশ্চেন তো আছে, দেখা যাচ্ছে দ্য স্পিড অফ সুইমার, আবার সুইমার এসে গেছে, ঠিক আছে? তোরা সাঁতার পারিস তো বাড়িতে? সাঁতার পারিস না, তাহলে অঙ্কগুলো করবি কিভাবে বল? হ্যাঁ, প্র্যাকটিক্যাল যদি করতে হয় কিভাবে করবি? নদীতে কিভাবে ঝাঁপ দিবি? নদীতে ঝাঁপ দিলে তো চলে যাবি একদম সমুদ্রে, ওই পার থেকে ওই পার কীভাবে যাবি? কিরে অরিত্র, সাঁতার পারিস? পারিস না? আচ্ছা, তোরা পারিস রে? মেয়েরা কেউ পারিস তোরা? কেউ না, তুইও পারিস না, ঠিক আছে। তাহলে শিখে নিবি। এর আগে সাইকেল চালানোর কথা বলেছিলাম, স্কুটি চালানোর কথা বলেছিলাম, কত জিনিস চালিয়ে শিখতে হয় প্র্যাকটিক্যালি। সাঁতার দিতে হবে, বুট চালাতে হবে।
বুট চালাতে পারো? কোথায় চালিয়েছো? নির্মল প্লাস আরো এটা করতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বুটের, তাহলে এটা কি বুটের অঙ্ক? এটা না সুইমারের অঙ্ক? এর আগেরটা বুটের গেল। ঠিক আছে, তুই স্টিল ওয়াটারে চালিয়েছিস নির্মহলে, নদীতে চালাসনি। আচ্ছা ঠিক আছে, একদিন নদী তো চালিয়ে নিবি, পারবি? আচ্ছা, ঠিক আছে, চলো এখানে দেখি সুইমারের কি বলছে। দ্য স্পিড অফ এ সুইমার ইজ 4 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার ইফ দ্য সুইমার মেক্স হিজ স্ট্রোক নর্মাল টু দ্য ফ্লো। ফ্লোর সাথে নর্মালি সে ডাইভ করেছে একে। Of width 1 kilometer, he reaches a point 750 meter downstream on the opposite bank. The speed of the water, river water, কিলোমিটার পার আওয়ারে বের করতে হবে। তোমরা কোশ্চেনটা বুঝেছো কিনা দেখো, কি বলতে চাইছে, কোশ্চেনটা বুঝেছো কিনা? রিভার যদি হয় এরকম, তার উইডথ হচ্ছে এটা ডাব্লিউ, যেটা বলে দিয়েছে 1 কিলোমিটার, উইডথ ইজ ইকুয়ালস টু 1 কিলোমিটার। ঠিক আছে, আর কি বলেছে? স্পিড অফ এ সুইমার ইজ 4 কিলোমিটার ইন স্টিল ওয়াটার ইফ দ্য সুইমার মেক্স হিজ স্ট্রোকস নর্মাল টু দ্য ফ্লো, মানে সেই দিকে ডাইভ করেছে। দেখো নর্মাল টু দ্য ফ্লো, রিভার কোন দিকে যাবে? রিভার তো এদিকে যাবে, তাই না? এটা রিভারের ভেলোসিটি ভি রিভার, এটা ভি সুইমার, বুঝতে পারছো? তো ভি রিভারের যে ডাইরেকশন, রিভারের যে ভেলোসিটির সাথে 90 ডিগ্রিতে সে স্ট্রোকটা হয়েছে, মানে ড্রাইভ করেছে। হি রিচেস এ পয়েন্ট 750 মিটার ডাউন দ্য স্ট্রিম। এই কথার অর্থ কি? এটার কি মিনিং? ভেরি গুড, তোমরা কি বুঝতে পারছো? কি বলেছে? 750 মিটার ডাউন দ্য স্ট্রিম, মানে ডাউন স্ট্রিমের দিকে 750 গেছে। আমরা এই সিচুয়েশনটা পড়েছিলাম না আজকে, থিওরিতে পড়িয়েছিলাম। যদি আমি এদিক দিয়ে ডাইরেক্টলি 90 ডিগ্রিতে আমি ড্রাইভ করি, তাহলে আমি কি এদিকে যাব? রিভারের ভেলোসিটির জন্য যেতে পারবো না তো। রিভারের ভেলোসিটির জন্য রেজাল্টেন্ট ভেলোসিটি আমি এদিকে যাব, তাহলে সে এখানে চলে গেছে, এখানে চলে গেছে। তাহলে এই ডিস্টেন্সটা দেওয়া আছে তোমাকে কত? 750 মিটার, 750 মিটার এটা দেওয়া আছে। বুঝতে পেরেছো কি বলেছি? এটা দেওয়া আছে তোমার কাছে। তাহলে ভিএস কত? ভিএস কিন্তু সুইমারের স্পিড দিয়ে দিয়েছে 4 কিলোমিটার পার আওয়ার, এটাও 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তোমাকে বার করতে হবে এখন স্পিড অফ দ্য রিভার, ভিআর বের করতে হবে। কিভাবে বের করব? দেখো উইডথ কত আমরা জানি? 1 কিলোমিটার। ঠিক আছে, ভিএস আছে, টাইম ধরে নেব টি, যে এখান থেকে এখানে যেতে টাইম টি লেগেছে। তো এখান থেকে এখানে টি লেগেছে, মানে আমি যদি হিসাব করি তাহলে এক্স এক্সিস এখানে যেতে টি লেগেছে, ওয়াই এক্সিস এখানে যেতে টি টাইম লেগেছে। তাহলে এখান থেকে বলতে পারি আমরা ডাব্লিউ ইকুয়ালস টু উইডথ ইজ ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম। ঠিক আছে, ভেলোসিটি ইন্টু টাইম। তো ডাব্লিউ হচ্ছে 1 কিলোমিটার, ভিএস 4 কিলোমিটার পার আওয়ার, টি দেওয়া আছে। তো এখান থেকে দেখো টি পেয়ে গেছি আমি 1/4। কি হবে? এটা আওয়ারে বেরিয়েছে কিন্তু, কারণ আমি কিলোমিটার পার আওয়ার বসিয়েছি আর 1 কিলোমিটার বসিয়েছি, তো এটা কিলোমিটার কিলোমিটার কাটা গেছে, আওয়ার রয়ে গেছে। টি ইকুয়ালস টু 1/4 আওয়ার বেরিয়েছে। আচ্ছা, তো আমরা কি বলেছি? ওয়াই এক্সিসে এইটা যে টাইম, এক্স এক্সিসে সেম টাইম। তাহলে এখান থেকে আবার আমরা কি লিখতে পারি? এই ডিস্টেন্সটা ইকুয়ালস টু এস ইকুয়ালস টু ভিটি আবার অ্যাপ্লাই করতে পারি। তো এস হচ্ছে আমার 750 মিটারে আছে কিন্তু এটা। ঠিক আছে, এস ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম। তো এটা কোন ভেলোসিটির জন্য হবে? এটা কার জন্য? ভেরি গুড। তো ভিআর ইন্টু টাইম কি হবে? যে টাইম এসছে 1/4 আওয়ার দিয়েছি। ঠিক আছে, তো আনসারে কি আছে? কিলোমিটার পার আওয়ার, তাই না? তো 750 মিটার আছে, এটাকে আমি 1000 দিয়ে ডিভাইড করে কি করে দেব? কিলোমিটার বানিয়ে দেব। এখন দেখো এখান থেকে ভিআর বেরিয়ে যাবে। তো ভিআর ইজ ইকুয়ালস টু হবে 4 ইন্টু 750 বাই 1000, কাটলাম দিয়ে 25, এটা দিয়ে
3, তো ভিআর হবে 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে কিনা দেখ, বুঝেছ? নেক্সট কোয়েশ্চেন, এটা আরেকটা সুন্দর অঙ্ক। ডিফারেন্ট সিচুয়েশন, বুঝতে পারছো? প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু আমার পড়ার সাথে যা পরিচিতের সাথে লিঙ্কড। ঠিক আছে, ফিজিক্স তো কি করে, একটা ইউনিট জেনারেল ফর্মুলা বের করে, এই জেনারেল ফর্মুলা দিয়ে অনেকগুলো জিনিস ওয়ার্ক করে। তো প্রত্যেকটা জিনিস দিয়ে এই অঙ্কগুলো হয়, এই জন্য প্রত্যেকটা জিনিস দিয়ে অঙ্ক তৈরি করা যায়। এটা এখানে কি বলেছে, এ স্টোন টাইড টু এ 180 সেন্টিমিটার লং স্ট্রিং, ঠিক আছে, at its end and making 28 revolution in horizontal circle in every minute, per minute 28 বার revolution হচ্ছে, ঠিক আছে। the magnitude of acceleration of stone is this much, এখানে তোমাকে বলছে x কত হবে। মানে এরকম একটা জিনিস, এই দেখো এটাকে, এই যে এরকম একটা স্টোন বাঁধা হয়েছে স্ট্রিং এর সাথে, এটাকে এইভাবে ঘোরানো হচ্ছে, ঠিক আছে। এটা 180 সেন্টিমিটার বলেছে, এটা 180 সেন্টিমিটার বলেছে, ঠিক আছে, অনেকটাই বড়, ঠিক আছে। তো এখান থেকে কিভাবে অ্যাক্সেলারেশন বার করব, ঠিক আছে। তো এটা সার্কুলার মোশনের সাথে লিঙ্কড, বুঝতে পারছো? এটা সার্কুলার মোশনের সাথে লিঙ্কড। সার্কুলার মোশনও তো পড়েছি আমরা, না? সার্কুলার মোশনের সাথে লিঙ্কড, এটা সার্কুলার মোশনই। তো যদি এটা এরকম সার্কুলার মোশন তৈরি করে, তার রেডিয়াস কি হবে বলো? রেডিয়াস হবে 180 সেন্টিমিটার, তাই কি না? রেডিয়াস 180 সেন্টিমিটার, বা মিটারে বললে 1.8 মিটার। তো কি বলছে, 28 রেভলিউশন হচ্ছে পার মিনিটে, ঠিক আছে। তো 28 রেভলিউশন হচ্ছে পার মিনিটে, মানে 60 সেকেন্ডে। তো একটা রেভলিউশন হতে কতটুকু লাগছে টাইম? 60/28 সেকেন্ড। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল তার টাইম পিরিয়ড, এটা হয়ে গেল তার টাইম পিরিয়ড। বোঝা গেছে? বোঝা গেছে? টাইম পিরিয়ডের ডেফিনেশন কি? একবার ঘুরতে যে টাইম লাগে ওইটা বের করলাম আমরা, ঠিক আছে। আমাকে কি বের করতে হবে? অ্যাক্সেলারেশন অফ স্টোন। অ্যাক্সেলারেশনের কোন ফর্মুলা এখানে ইউজ করা যায়? তো আমরা অ্যাক্সেলারেশন এখানে বের করব। অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু ওমেগা স্কয়ার আর, জানি আমরা। আচ্ছা, ওমেগা তো লাগবে আমার। ওমেগার ফর্মুলা কি বলো, কি ওর মনে আছে? 2π/t, মনে পড়েছে? তো 2π/t, টির ভ্যালু এখানে জানা আছে। তো 2π/t, টি হচ্ছে 60/28, এর উপরে দিয়ে দেই, তাহলে আমার ওমেগাও পেয়ে গেছি। এগুলো এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও, ওমেগার জায়গায় বসিয়ে দাও। 2π × 28/60, এটা আবার হোল স্কোয়ার আছে, ইন্টু আর মানে 1.8। এখানে যদি এটি ক্যান্সেল করি, 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 30, না? এখানে পাই থাকে, পাইয়ের জায়গায় লেখো 22/7, আর এখানে 28/30 হোল স্কোয়ার ইন্টু 1.8। 7 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 4, ঠিক আছে। এখানে এটা হয়ে যাচ্ছে 11, এটা হয়ে যাচ্ছে 15। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? এদিকে লিখে দিচ্ছি আমি। তো এ ইজ ইকুয়ালস টু, উপরে 44, নিচে 15 স্কোয়ার আসছে, ইন্টু 1.8। 44 × 44 কত আসছে রে?
1936, ঠিক কি না? এখানে হচ্ছে 1936 আর নিচে 225 ইন্টু 1.8। দেখো ওদের আনসারের সাথে মিলে গেছে আমাদের একটা পার্ট 1936 মিলেছে কি না? তাহলে তোমাকে এক্সটা বের করতে হবে, এক্সটা কত আসবে? এখন 1936 বাদে বাকি যে পার্টটা আছে ওটাই হবে আমার এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু কী হচ্ছে? এক্সটা কিন্তু নিচে আসছে, তো 1.8টা এখানে নিচে নিয়ে নেব। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল আমার 225 বাই 1.8। এবার দেখো এটা ক্যালকুলেট করে কত আসে। তাহলে এটা ডিভাইড করলে কত চলে আসছে? 125। তাহলে x ইকুয়ালস টু 125। তাহলে চলো দেখি নেক্সট কোশ্চেন কি আছে। ওকে, খুব সুন্দর একটা অঙ্ক রে, খুব সুন্দর। কটা জানি লিস্টেড আছে? আচ্ছা বুধ আরেক দুইটা। হ্যাঁ দেখে নে এটা কি হয়েছে, পড়ে নে একবার, পড়লে ভালো লাগবে দেখবে। ঠিক আছে? হ্যাঁ ওকে। An object moves at a constant speed along a circular path in a horizontal plane with center at the origin. Centerটা অরিজিনে আছে। ওকে। When the object is at x equals to plus 2 meter, its velocity is minus 4 j cap meter per second. The object's velocity v and acceleration a at x equals to minus 2 meter will be how much? এখানে দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে দেখতে হবে। ঠিক আছে? তাহলে সার্কুলার একটা পাথ বলছে, সার্কুলার পাথটা আমরা ড্র করে নেই আগে। তো মনে করে একটা সার্কুলার পাথ আমি ড্র করে নিলাম। বলছে এটা অরিজিনটা আছে, অরিজিনটার মধ্যেই আছে তার সেন্টারটা, মানে 0 0 0, 0। বলছে x ইকুয়ালস টু 2তে, x ইকুয়ালস টু 2 কি হবে? এই জায়গাটাই তো হবে x ইকুয়ালস টু প্লাস 2 মিটার। তাহলে x ইকুয়ালস টু প্লাস 2 মানে এই পয়েন্টটা। এখানে কি বলছে? ভেলোসিটি মাইনাস 4 j cap, মাইনাস 4 j cap। বলো তো ডাইরেকশনটা কোন দিকে হবে? j cap মানে y axis, মাইনাস j cap মানে নিচের দিকে। তাহলে এখানে ভেলোসিটি হচ্ছে নিচের দিকে হবে। এই হচ্ছে ভেলোসিটি এখানে কত? মাইনাস 4 j cap। তোমাকে কি বলেছে? দ্য অবজেক্টস ভেলোসিটি v অ্যান্ড অ্যাক্সেলারেশন অ্যাট x ইকুয়াল টু মাইনাস 2, মানে x ইকুয়াল টু মাইনাস 2 মানে এই পয়েন্টটা, তাই কি না বলো? এই পয়েন্টটা না, x ইজ ইকুয়ালস টু মাইনাস 2 মিটার, এটা ছিল প্লাস 2 মিটার। ওকে, এবার বলো অবজেক্টটার ভেলোসিটি এদিকে দেখিয়েছে এক্স অ্যাক্সিসে, তার মানে এটা এইভাবে মুভ করছে। এইভাবে মুভ করে এখানে যখন আসবে তার ভেলোসিটি ডাইরেকশন কি হবে? অলওয়েজ ট্যানজেনশিয়ালি হয়, এখানে আপওয়ার্ড হবে। তাহলে ইজিলি বলা যাচ্ছে এটা যদি প্লাস 4 j cap হয়, এটা হবে, এটা মাইনাস 4 j cap দেওয়া আছে, তাহলে এটা অবভিয়াসলি প্লাস 4 j cap হবে। ঠিক আছে? কারণ বলে দিয়েছে কনস্ট্যান্ট স্পিড, তার মানে 4 যে ভ্যালুটা এটা চেঞ্জ হবে না, এটা 4ই থাকবে। ঠিক আছে? মাইনাস j cap ছিল, এখন প্লাস 4 j cap হয়ে গেছে। তাহলে আনসার তো প্লাস 4 j cap হবে, এখানে দুটার মধ্যেই প্লাস 4 j cap আছে। এখন অ্যাক্সেলারেশনটা বার করতে হবে আমাকে। ঠিক আছে? তাহলে অ্যাক্সেলারেশন এখানে কিভাবে বার করতে পারি? অ্যাক্সেলারেশন এখানে কিভাবে বার করব? অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু, এখানে বলতে পারি আমরা ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার বাই আর, ভি হচ্ছে ভেলোসিটি। তাহলে এখানে যদি ভেলোসিটি মাইনাস 4 j cap হয়, ভেলোসিটির ম্যাগনিটিউড কত? 4। তাহলে আমি এখানে কি বসাবো? 4 স্কোয়ার বসাবো। রেডিয়াস লাগবে আমার, রেডিয়াস মানে সার্কেলের রেডিয়াস। সার্কেলের রেডিয়াস কত হবে? এদিকে প্লাস 2, এদিকে মাইনাস 2, বুঝেই যাচ্ছে এটা 2, নিচে 2 হবে। তাহলে আনসার কি আসছে? 16/2, দেয়ারফর 8 মিটার পার
সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে এই অ্যাক্সেলারেশনটা কোন দিকে কাজ করবে, এটা কি ধরনের কোন অ্যাক্সেলারেশন আমরা বের করেছি, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, অলওয়েজ টুয়ার্ডস টু দ্য কি সেন্টার, অলওয়েজ টুয়ার্ডস টু দ্য সেন্টার হবে, তাই না? তাহলে এটা কোন অ্যাক্সিসে থাকবে, এক্স অ্যাক্সিস মানে আই ক্যাপ থাকবে, তাহলে 8 এর সাথে আই ক্যাপ থাকতে হবে আর 4 এর সাথে +4 জে ক্যাপ থাকতে হবে। তাহলে এরকম অপশন কোথায় আছে, অপশন বি। এখানে জে ক্যাপ উপরের দিকে কিভাবে হবে আমরা বুঝলাম। ওইটা আমরা সার্কুলার মোশন পড়িয়েছি, সার্কুলার মোশন পড়ার পর আমরা কি দেখলাম, এটা এদিকে যাচ্ছে মানে অবজেক্টটা এইভাবে ঘুরছে, তো এখানে আসছে, এখানে ডাইরেকশন কি হয়, ট্যানজেনশিয়াল হয়। এখানে যখন থাকবে তার ডাইরেকশন কি হবে, ট্যানজেনশিয়াল এইদিকে হবে। যখন এখানে থাকবে তার ডাইরেকশন কি হবে, ট্যানজেনশিয়াল এইদিকে হবে। যখন এখানে থাকবে তার ডাইরেকশন ট্যানজেনশিয়াল এখানে হবে। এখানে থাকলে কি হবে, ট্যানজেনশিয়াল এখানে হবে। তো ওইভাবে আমরা বুঝতে পারছি এটা এখানে হবে। ঠিক আছে, এইভাবে এখানে এই অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, উঠানো হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেনে আমরা দেখে নিই কি বলেছে। আবার সুইমার ওয়ান্টস টু ক্রস রিভার, আবার সুইমারের অঙ্ক এসে গেছে। সুইমার ওয়ান্টস টু ক্রস এ রিভার, এই অঙ্কটা খুবই ছোট্ট, এটাতে কোনো ক্যালকুলেশন করতে হবে না। বুঝতে পারছো কি বলেছি, ক্যালকুলেশন না করে যদি আগে করা থাকে, তাহলে কন্ডিশন হচ্ছে আগে যদি তোমরা ভেক্টরটাকে বুঝে থাকো ভালো করে, ভেক্টরে কয়েকটা কনসেপ্ট ইউজ করে এখানে ডাইরেক্টলি আনসার বলে দেওয়া যাবে, এটাতে ক্যালকুলেশন দরকার পড়বে না। কিন্তু কেউ যদি ওই কনসেপ্টগুলো ভালো করে জানা না থাকে, তখন তার এগুলো মনে হবে কি করব, ক্যালকুলেশন কি করবো না, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে দেখো, সুইমার ওয়ান্টস টু ক্রস এ রিভার ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, এ থেকে বিতে দেখানো হয়েছে ছবিতে। লাইন এ বি মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য ফ্লো অফ রিভার। দেখো এ বি লাইন রিভারের সাথে 30 ডিগ্রি, রিভারের ফ্লোর সাথে 30 ডিগ্রি তৈরি করেছে। ম্যাগনিটিউড অফ ভেলোসিটি অফ দ্য সুইমার ইজ সেম অ্যাজ দ্যাট অফ দ্য রিভার। তাহলে যে সুইমার তার ভেলোসিটি আর রিভারের ভেলোসিটি সেম, দুইটা ভেলোসিটি সেম, কিন্তু বুঝতে পারছো কি বলছি, দুইটা সেম ভেলোসিটি। ঠিক আছে, বলছে দ্য অ্যাঙ্গেল থিটা উইথ দ্য লাইন এ বি শুড বি, এটা ডিগ্রি বের করতে হবে, সো দ্যাট সুইমার রিচেস পয়েন্ট বি। তাহলে দেখো সুইমার যদি বিতে পৌঁছতে চায়, তাকে কি বি ডাইরেকশনে ফ্লো ডাইভ করলে হবে, হবে কি হবে না? কারণ সে বি ডাইরেকশনে যদি ডাইভ করে সে আরও ওইদিকে চলে আসবে। বিতে যেতে গেলে তাকে একটু আগে ডাইভ করতে হবে, একটু আপস্ট্রিমের দিকে ডাইভ করতে হবে। যদি ডাইভ করে, মনে করি সে থিটা অ্যাঙ্গেল এখানে ডাইভ করেছে, এইদিকে ডাইরেকশন করে তাকে সামনের দিকে যেতে হবে, তাহলে সে রিলেটিভ ভেলোসিটি হয়ে এদিকে যাবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, এই অ্যাঙ্গেলটা কি হবে, এখানে এই অ্যাঙ্গেলটা কি হবে, দেখো এই ভেলোসিটিটা যত এদিকে, রিভারের ভেলোসিটিটা ততই। বুঝতে পারছো? এখানে যদি আমি ভেক্টর ইউজ করি, রিভারের ভেলোসিটি দিয়ে হচ্ছে ভি রিভার, আর এদিকে যে ম্যানের বা সুইমারের ভেলোসিটি ভি, এটাও ভি আর এর সমান, ভি আর ই লিখতে পারবো। তো দুইটা সেম ভেলোসিটি যদি হয়, তাদের রেজাল্টেন্ট অলওয়েজ একদম মিড পয়েন্ট দিয়ে যাবে, এটা হচ্ছে কনসেপ্ট। দুইটা ভেলোসিটি যদি সেম হয়, তাদের রেজাল্টেন্ট অলওয়েজ তাদের একদম মিডল দিয়ে যাবে। তার মানে এদিকে যত অ্যাঙ্গেল থাকবে এদিকে তত অ্যাঙ্গেলেই থাকবে। তাহলে বুঝতে পারছো এই থিটা অ্যাঙ্গেল কি হতে যাচ্ছে, 30 ডিগ্রি হতে হবে। কেন? কারণ দুইটা ভেলোসিটি সমান, দুইটা ভেলোসিটি সমান হলে রেজাল্টেন্ট অলওয়েজ মিডল দিয়ে যাবে। তাহলে এই যে এটা তো আমার রেজাল্টেন্ট হতে হবে, তাই না? আর এদিকে এটা হচ্ছে সুইমারের ভেলোসিটি, এইদিকে হচ্ছে রিভারের ভেলোসিটি, তাহলে নিশ্চয়ই এটা মিডল দিয়ে যেতে হবে। তাহলে এটা 30 ডিগ্রি হলে এটা কত হবে, এটাও কত হবে, 30 ডিগ্রি হবে। এইভাবে এই জিনিসটা ইজিলি সলভ হয়ে গেল। বুঝা গেছে রে? তাহলে আমরা বুঝে গেলাম। তাহলে বুঝতে পারছো রিলেটিভ ভেলোসিটি আর সার্কুলার মোশনের উপর যে আমরা নিউমেরিক্যাল করলাম, এগুলো এত কোনো কঠিন জিনিস না, খুবই সহজ জিনিস। কখন সহজ জিনিস? কন্ডিশন কি তোমরা বলো, কি কন্ডিশনে সহজ?
কিরে কোন কন্ডিশনে সহজ? যদি থিওরি আমরা যদি ভালো করে বুঝতে পারি, ঠিক আছে? তাহলে তোমরা থিওরি দিয়ে ভালো করে নজর দাও, দিলে নিউমেরিক্যাল ইজিলি হবে। তোমরা এখন আরও কিছু প্র্যাকটিস করবে বাড়িতে এগুলোর উপর, ঠিক আছে? যে বইটার কথা বলেছিলাম, বইটা কি আসছে রে তোমাদের? তোমার এসছে, আর কেউ আসেনি, সবার আটকে রয়েছে রাস্তায়, ঠিক আছে? তো এটা যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত কিন্তু তোমরা হোমওয়ার্কগুলো ভালো করে করতে পারবে না। ডিপিপি যেগুলো দিয়েছি, ডিপিপিগুলো কিন্তু হয়েছে, ডিপিপিগুলো করেছো তোমরা, ঠিক আছে? ওকে, এখনও বইগুলো থেকেও করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আজকে এখান পর্যন্তই খতম করি, ঠিক আছে? চলো।